2011 সালেও তারা এখানে কোনো আসন ছিল না। এখন তারা সেখানে ক্ষমতায় চলে আসে। হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তির ব্যাপক উত্থান ঘটল। পশ্চিমবঙ্গে যারা ক্ষমতায় আসলো তাদের একটা বড় রাজনৈতিক পণ্য ছিল অবৈধ বাংলাদেশি। তারা বাংলাদেশ বিরোধী প্রচারণা, বাংলাদেশ বিরোধী ঘৃণা ইত্যাদির মাধ্যমে তাদের প্রভাব বাড়িয়েছে, ভোট বাড়িয়েছে। ওইখানের সংখ্যালঘুরা অনেক চাপে পড়বে। পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতার বিস্তার ঘটেছে, বাংলাদেশ উদ্বিগ্ন, ব্যাপারটা তো এরকম নয়। বাংলাদেশ নিজেও তো সাম্প্রদায়িক শক্তিগুলোকে ভোটে বেশি ভোট দিচ্ছে, শক্তি যোগাচ্ছে। তো বাংলাদেশ নিয়েও উদ্বেগের কারণ আছে এবং এটা অনুমান করা যায় যে পশ্চিমবঙ্গে, আসামে সংখ্যালঘুদের অবস্থা আরো খারাপ হবে। সংখ্যাগুরুর আধিপত্যের কারণে সংখ্যালঘুর অবস্থা খারাপ। বহুকাল পরে বলা যায় আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ, যেটা বিজেপির মাদার সংগঠন, তাদের রাজত্ব শুরু হলো। 2011 সালেও তারা এখানে কোনো আসন ছিল না, তার আগে তো ছিল না। এখন তারা সেখানে ক্ষমতায় চলে আসে। অর্থাৎ এখানে হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তির ব্যাপক উত্থান ঘটল, এইটা বলে। বাংলাদেশে নানাভাবে প্রভাব পড়বে। এক হলো, দুটো বাড়ি পাশাপাশি থাকলে একটা বাড়িতে যদি সাম্প্রদায়িকতার বিস্তার ঘটে এবং সেই বিস্তারে যদি পাশের বাড়িও যুক্ত করা হয় কোনো না কোনোভাবে, তাহলে তো একটা প্রভাব পড়ে। পশ্চিমবঙ্গে যারা ক্ষমতায় আসলো তাদের একটা বড় রাজনৈতিক পণ্য ছিল অবৈধ বাংলাদেশি। তারা বাংলাদেশ বিরোধী প্রচারণা, বাংলাদেশ বিরোধী ঘৃণা ইত্যাদির মাধ্যমে তাদের প্রভাব বাড়িয়েছে, ভোট বাড়িয়েছে, জনপ্রিয় হয়েছে। ফলে ওইখানে সাম্প্রদায়িকতার এই বিস্তারে ওইখানের সংখ্যালঘুরা অনেক চাপে পড়বে। ফলে এর একটা প্রতিক্রিয়া তো বাংলাদেশে হবে। বাংলাদেশের সরকার হবে কেন, বাংলাদেশের জনগণের একটু চিন্তার কারণ আছে। আবার বাংলাদেশের জনগণের মধ্যেও সাম্প্রদায়িক শক্তি তো প্রভাবশালী, জনপ্রিয়। ফলে বাংলাদেশ যে শুধু ভারতে বা পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতার বিস্তার ঘটেছে, বাংলাদেশ উদ্বিগ্ন, ব্যাপারটা তো এরকম নয়। বাংলাদেশ নিজেও তো সাম্প্রদায়িক শক্তিগুলোকে ভোটে বেশি ভোট দিচ্ছে, শক্তি যোগাচ্ছে। তো বাংলাদেশ নিয়েও উদ্বেগের কারণ আছে। ফলে দুই দিকেই সাম্প্রদায়িকতার বিস্তার ঘটছে। বিষয়টা এরকম না যে শুধু পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতার বিস্তার ঘটছে আর বাংলাদেশ একটা বিশুদ্ধ ধর্মনিরপেক্ষ সমাজ কাজ করছে এখানে, তা তো নয়। বিজেপি বা ভারতের আরো অনেক দল মনে করে যে বাংলাদেশ থেকে নানাভাবে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে মানুষ যায়। আসলে তারা যেভাবে প্রচার করে, সমস্যাটা এত ব্যাপক নয়। যে কোনো পৃথিবীর সকল সীমান্তে মানুষ দুদিকে আসা যাওয়া করে। আর আমাদের এই সীমান্তটা তো ব্রিটিশরা কৃত্রিমভাবে তৈরি করেছে। এখানে দুই দিকে অনেক আত্মীয় স্বজন আছে মানুষের, দুই দিকেই বাংলাভাষী মানুষ আছে। ফলে এখানে যে ঐতিহাসিক জলচল ছিল সেইটা সীমান্তের কাঁটাতার দিয়ে বাধা দেওয়া হয়েছে। কিন্তু মানুষ ওই কাঁটাতার সত্ত্বেও মানুষ অনেক সময় আসা যাওয়ার চেষ্টা করে, প্রয়োজনে মরিয়া হয়ে, নিরুপায় হয়ে। এইটাকে যদি বৈধ অবৈধ ইত্যাদি যে রাষ্ট্রনৈতিক সংজ্ঞায় ফেলা হয়, তাহলে সেটা তো একটা অন্যায়। কিন্তু সেই অন্যায়কে দিয়েই বিচার করা হয় যে বহু মানুষ ভারতে যাচ্ছে, তাদেরকে জোর করে আবার ঠেলে দেওয়া হয় এবং সামনে হয়তো এই ঠেলে দেওয়ার ব্যাপারটা বাড়তেও পারে। বাংলাদেশ সরকারের সতর্কতার দরকার আছে। সতর্কতা মানে তো সীমান্ত কঠোর করা, তাতে আবার ওই সীমান্তবাসী ভুক্তভোগী হবে আর কি। এটা একটা মানে দুই ধারী তলোয়ারের মতো ব্যাপার। এটা তো আমি একটু আগে বললাম যে বিজেপির রাজনীতি তো হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক রাজনীতি। ফলে ওইখানে যারা অহিন্দু আছে, মুসলিম, খ্রিস্টান, সবাই ভুক্তভোগী বিজেপির শাসনে। এবং এটা অস্বাভাবিক নয়, বিজেপি লুকায়ও না এগুলা। কালকে শুভেন্দু অধিকারী সেরকম বলেছেন নির্বাচনের পরেও। এবং এটা অনুমান করা যায় যে পশ্চিমবঙ্গে, আসামে সংখ্যালঘুদের অবস্থা আরো খারাপ হবে এবং বাংলাদেশেও সংখ্যালঘুদের অবস্থা খারাপ, পাকিস্তানেও খারাপ। পুরো দক্ষিণ এশিয়া জুড়েই সংখ্যাগুরুর আধিপত্যের কারণে সংখ্যালঘুর অবস্থা খারাপ। তো এই সব দেশেই আসলে একটা দক্ষিণ পন্থার বিস্তার ঘটছে। ভারতে এটা তীব্র আকারে ঘটছে। সেখানে যেরকম সংখ্যালঘুরা বিপদে আছে, আমার বাংলাদেশেও বিপদে আছে, পাকিস্তানেও বিপদে আছে। ফলে এই তিন দেশেই সংখ্যাগুরুর আধিপত্য আরো বাড়বে, সংখ্যালঘুর অবস্থা আরো খারাপ হবে। এটা একটা করুণ বাস্তবতা আর কি, অমানবিক বাস্তবতা। আসলে এটা যে ভোট হয়েছে, জয় পরাজয় হয়েছে তা না, এটা একটা যুদ্ধে জয় পরাজয় হয়েছে। বিজেপি রাষ্ট্রীয় সকল শক্তি নিয়ে
মমতার বিরুদ্ধে নেমেছিল, এবং মমতার বিরুদ্ধেও না, এটা পশ্চিমবঙ্গ দখল ওর একটা আদর্শিক লক্ষ্য। বিজেপি বহুদিন থেকে বলছে যে শ্যামাপ্রসাদ মুখার্জির রাজ্যে আমাদেরকে অবশ্যই ক্ষমতায় আসতে হবে। ফলে আজ হোক কাল হোক বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসতোই। নয়াদিল্লির শক্তি এত ব্যাপক বেশি যে চাইলেও একটা প্রদেশ তো তাকে মোকাবেলা করতে পারে না। ভারত রাষ্ট্র তার সমগ্র অর্গান নিয়ে যখন পশ্চিমবঙ্গের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, পশ্চিমবঙ্গের মানুষের পক্ষে এটা প্রতিরোধ করা কঠিন। আসলে ঘটনাটা এটাকে শুধু ভোটের অঙ্ক দিয়ে দেখলে আমরা পুরোটা বুঝতে পারবো। তিস্তা চুক্তির আলোচনা তো অনেকদিন ধরে বন্ধ হয়ে আছে। এখন ভারতের কেন্দ্রে এবং প্রদেশে একই সরকার, তিস্তা নদী এই অঞ্চল দিয়ে বইছে। এখন বাংলাদেশ তার ন্যায্য হিস্যা চাইতে পারে, কিন্তু বাংলাদেশ তো প্রবলভাবে কখনো ন্যায্য হিস্যা চাইছে না, অন্তত গত 15 বছর তো এটা দেখা যাচ্ছে না। ফলে চাওয়ার উপর নির্ভর করবে বাংলাদেশ কতটা জোরালোভাবে তাদের দাবি তুলে ধরে, তাহলে প্রতিক্রিয়াটা বোঝা যাবে। এখনই অনুমান করা যাবে না। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এখন কিছুটা অতীতের ব্যাপার হয়ে গেছে। মমতার শাসনও কিন্তু সুশাসন ছিল না। ফলে আবার সেই সুশাসন থেকে আরো, মানে সেই কুশাসন থেকে আরো কুশাসনে ঢুকলো পশ্চিমবঙ্গ। ফলে মানুষ, আমার মনে হয় পশ্চিমবঙ্গের সামনের দিনে রাজনৈতিক সংগ্রামটা ভিন্নভাবে হবে। বিজেপির বিরুদ্ধে অনেক সময় লাগবে বিরুদ্ধ পক্ষকে দাঁড়াতে। তো সেইটা কি রকম চেহারা নিবে সেই রাজনীতি এখনো স্পষ্ট না। কিন্তু আমার মনে হয় না সেই সংগ্রামে মমতা নেতৃত্ব দিবেন, এরকম আমার মনে হয় না। আমার মনে হয় না বিজেপির জন্য কঠিন হবে না এই কারণে, কারণ নয়াদিল্লিতে তা একই দলের শাসক রয়েছে। আসলে পশ্চিমবঙ্গ বিজেপি এখানে কোনো ব্যাপার নয়, এখানে হলো কেন্দ্রীয় আরএসএস বা কেন্দ্রীয় বিজেপি পশ্চিমবঙ্গ চালাবে। ফলে তারা যেভাবে চালাবে সেভাবেই চলবে, এবং এখানে বিরুদ্ধ পক্ষর জন্য সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে।